সো আমরা আমাদের লাইভ ক্লাসে আসছি আবার ফসিলস নিয়ে পড়ছিলাম। তো আমরা ফসিলে গতকাল যেটা পড়েছি দ্যাট ইজ স্ট্রাকচার অফ সাইক্লো কম্পাউন্ড, দ্যাট ইজ ক্লোজ চেইন কম্পাউন্ড, সেটা আমরা অলরেডি দেখেছি। আজকে আমরা ফাংশনাল গ্রুপ নিয়ে কথা বলবো, আর ফাংশনাল গ্রুপের পরে আমরা দু একটা ডেফিনেশন দেখে তারপরে আবার এই অ্যালকিন অ্যালকাইন এগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে আমরা চলে যাচ্ছি ফাংশনাল গ্রুপে। হ্যাঁ, সো ফাংশনাল গ্রুপ কি সেটা আমাদের একটু জানতে হবে। এই ফাংশনাল গ্রুপটা আমাদের অনেক হেল্প করবে কোনো একটা কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার জন্য। এই ফাংশনাল গ্রুপটা আমাদেরকে হেল্প করবে। তাহলে ফাংশনাল গ্রুপ আমরা আগে একটু ডিফাইন করতে চাই, হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ। তো এই ফাংশনাল গ্রুপটা সাধারণত কোনো একটা অ্যাটম দিয়ে অথবা কোনো একটা গ্রুপ অফ অ্যাটমস দ্যাট ইজ রেডিকেল দিয়ে সেটাকে আমরা কি করতে পারি, ডিনোট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটু ডেফিনেশনটা দিয়ে দিই। আমরা বলতে পারি অ্যাটমস, ঠিক আছে, আর গ্রুপ অফ অ্যাটমস, গ্রুপ অফ অ্যাটমস। এই গ্রুপ অফ অ্যাটমসকেই আমরা সিম্পলি গ্রুপ বলে ডাকতে পারি। গ্রুপ অফ অ্যাটমসকে সিম্পলি আমরা গ্রুপ বলে ডাকি, ঠিক আছে। তাহলে অ্যাটমস আর গ্রুপ অফ অ্যাটমস সিম্পলি যেগুলোকে আমরা গ্রুপ বলে ডাকছি, ঠিক আছে, সেগুলো তাহলে অ্যাটমস আর গ্রুপ অফ অ্যাটমস আর গ্রুপ হুইচ controls properties and reactions of organic compounds. সো আমরা কিন্তু এইখানটায় সব অর্গানিক কম্পাউন্ড নিয়েই কথা বলছি। হ্যাঁ, ফসিল চ্যাপ্টারটাতে আমরা যে কম্পাউন্ডগুলো নিয়ে আসলে আমরা ডিল করছি সেগুলো সবই অর্গানিক কম্পাউন্ডস। তাহলে অ্যাটমস আর গ্রুপ অফ অ্যাটমস আর গ্রুপ যেটাকে আমরা বলি, সেই গ্রুপটা যেটা কি কোনো অর্গানিক কম্পাউন্ডের কি করবে, প্রপার্টিকে কন্ট্রোল করবে, এবং সেই অর্গানিক কম্পাউন্ডগুলোর কি কন্ট্রোল করবে, রিয়াকশনসগুলোকে কন্ট্রোল করবে, সেই গ্রুপটাকে আমরা কি বলবো, সেই অর্গানিক কম্পাউন্ডগুলোর ফাংশনাল গ্রুপ বলবো। সো is called functional group. তাহলে ফাংশনাল গ্রুপ কি আমরা আরেকটু জেনে নিই। এই ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যাটমস অর গ্রুপ অফ অ্যাটমস, ঠিক আছে। সো গ্রুপ অফ অ্যাটমস এটাই আসলে সঠিক। মাঝে মাঝে অ্যাটম থাকে, ঠিক আছে। সো সেটা কোথায় সেটা আমরা পরে জেনে নেব। তো এখন আমরা গ্রুপ অফ অ্যাটমস এখানটায় এটা নিয়ে ডিল করব, যেটাকে আমরা গ্রুপ বলবো। গ্রুপ অফ অ্যাটমস মিলেই একটা গ্রুপ তৈরি হয়। সো এই গ্রুপটা কি করবে, যে কোনো কি করবে, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের প্রপার্টিগুলোকে কন্ট্রোল করবে, আবার অর্গানিক কম্পাউন্ড যে রিয়াকশনগুলো করে সেই রিয়াকশনগুলোকে কন্ট্রোল করবে। তাহলে এই ফাংশনাল গ্রুপের দুইটা কাজ। একটা কাজ হচ্ছে সে যে কম্পাউন্ডে আছে সে কম্পাউন্ডের প্রপার্টিগুলো রিভিল করে আমাদের কাছে, যে তার প্রপার্টিগুলো কি হতে পারে, তার নাম কি হতে পারে, সেগুলোকে রিভিল করে। আর সেই কম্পাউন্ডগুলো কী টাইপের রিয়াকশন করবে সেটাও আমাদেরকে বলে দিবে কে, এই ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা কতগুলো ফাংশনাল গ্রুপ দেখে আসি। যেমন অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, অ্যালকোহলের যে ফাংশনাল গ্রুপ সেটা কি, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। এটাকে আমরা হাইড্রক্সিল গ্রুপ বলি, এবং এর একটা হাত আছে, তো একটা হাত দিয়ে আমরা বললাম এটা হচ্ছে হাইড্রক্সিল। তাহলে
যেসব অর্গানিক কম্পাউন্ডে এই ওএইচটা থাকবে আমরা জেনারেলি বুঝতে পারবো যে সেটা আসলে কোনো অ্যালকোহলিক কম্পাউন্ড, ঠিক আছে। তারপরে অর্গানিক অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডকেই আমরা অর্গানিক অ্যাসিড বলি, কারণ এটা ডিফারেন্ট অ্যানিমেলের যে ফ্যাটগুলো থেকে সেগুলো থেকে আমরা পাই। তাহলে ফ্যাটি অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অর্গানিক অ্যাসিড। যখন আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনের ডেফিনেশন দিয়েছি তখন কিন্তু এই ফ্যাট দিয়েই দিয়েছে। সো অর্গানিক অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড এর যে ফাংশনাল গ্রুপটা সেটা হচ্ছে COOH। তো এই COOH এটাকে আমরা বলি কার্বক্সিল গ্রুপ। তো এই কার্বক্সিল গ্রুপটা আসলে কিভাবে থাকে সেটাও আমরা একটু দেখে নিতে চাই। এটার নাম কি বললাম বাবা? কার্বক্সিল। সো এর পুরো গ্রুপটার একটা হাত আছে, দ্যাট ইজ এই পুরো গ্রুপটার ভ্যালেন্সি হচ্ছে 1 বা 1। আর এই অ্যালকোহলের যে হাইড্রক্সিল গ্রুপটা আছে তারও কি ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে এই যে ফাংশনাল গ্রুপগুলো ম্যাক্সিমামেরই কি একটা হাতই থাকে, ঠিক আছে। তাহলে এইটার নাম হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এই কার্বক্সিল গ্রুপ আমি এখানটায় লিখে রাখলাম। সো এই গ্রুপটা আসলে ঠিক এভাবে থাকে না, কিভাবে থাকে আমি একটু দেখিয়ে দিই। কার্বক্সিল গ্রুপটা আসলে এরকমভাবে থাকে। তোমরা তো জানো যে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা, তার মানে কি তার 4টা হাত আছে। তাহলে এই 4টা হাতের ভিতরে একটা হাত তো খালি থাকে, এই একটা হাত দিয়ে সে অন্য কোনো কম্পাউন্ডের সাথে কি করে, কম্পাউন্ডের সাথে সে কি কানেক্টেড হয়। তাহলে একটা হাত এইখানটায় বাকি থাকলো, একটা হাত একেবারে আনইউজড। আর একটা হাত দিয়ে সে OH দ্যাট ইজ এই হাইড্রক্সিল গ্রুপটাকে ধরে। তাহলে 2টা হাত এঙ্গেজড হয়ে গেল। তাহলে COH হয়ে গেল, বাকি থাকলো আরেকটা O। এই অক্সিজেনের একটা অক্সিজেনের কিন্তু 2টা হাত থাকে, তো কার্বনের তার 2টা হাত দিয়ে অক্সিজেনের 2টা হাতকে ধরে। সো সেক্ষেত্রে একটা ডাবল বন্ড থাকে। তাহলে আমরা এই যে কার্বক্সিল গ্রুপ সেটা আসলে এইভাবে থাকে, ঠিক আছে। কিন্তু আমরা লেখার সময় এভাবে লিখতে পারি, কিন্তু তার স্ট্রাকচার আসলে এটা। এবং যারা আমরা জানি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4 তাদের জন্য এটা বোঝা খুবই সহজ, ঠিক আছে। তাহলে আমরা 2টা কি ইফেক্টিভ গ্রুপ আর ফাংশনাল গ্রুপ, ইফেক্টিভ গ্রুপও অনেকে বলে, ঠিক আছে। আর ফাংশনাল গ্রুপ তো একেবারে আমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজ। সো তোমরা এটাকে ফাংশনাল গ্রুপ বলেই জানো। তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে এই যে গ্রুপ অফ অ্যাটমস, মানে কয়েকটা অ্যাটমস মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপটা কি করে, সে যে কেমিক্যাল কম্পাউন্ডের ভিতরে থাকবে সেই কম্পাউন্ডের প্রপার্টিগুলো সে কন্ট্রোল করতে শুরু করবে। মানে যেই কম্পাউন্ডের ভিতরে COOH এই কার্বক্সিল গ্রুপটা আছে সেই কম্পাউন্ডকে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি ওটা হচ্ছে কি একটা অর্গানিক অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড। আর যে কম্পাউন্ডে এই OH আর হাইড্রক্সিল গ্রুপটা থাকবে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি ওটা হচ্ছে একটা অ্যালকোহলিক কম্পাউন্ড। ওয়ালাইকুম আসসালাম তাহসিন। এরপরে আমরা যেই ফাংশনাল গ্রুপটা দেখতে চাই সেটা হচ্ছে অ্যাস্টার গ্রুপ, যদিও আমাদের বইতে নাই, ঠিক আছে। এই অ্যাস্টার গ্রুপ। সো অ্যাস্টারের যে ফাংশনাল গ্রুপটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে COOR, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাস্টারের ফাংশনাল গ্রুপ। সো যেরকম এটাকে আমরা একটু ইলাবোরেটলি এভাবে লিখেছি, আমরা জানি যে কার্বনের 4টা কি আছে, ভ্যালেন্স ইলেকট্রন আছে। সো তার ভিতরে একটা কিন্তু ওই গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন হিসাবে কাজ করছে, তার মানে তার একটা ভ্যালেন্স ইলেকট্রন কি আনইউজড থেকে গেছে। তাহলে এই গেল কার্বন একটা আনইউজড, একটা দিয়ে সে আর মানে কি বাবা? আর মানে হচ্ছে অ্যালকাইল রেডিকেল। আর মানে কি? আর মানে হচ্ছে অ্যালকাইল রেডিকেল। তাহলে এই আর হচ্ছে আমার অ্যালকাইল রেডিকেল। এই আর কিভাবে তৈরি হয়? আর এর জেনারেল ফর্মুলাটা একটু আমরা দেখে আসি। CnH2n+1। তার মানে যতগুলো কার্বন থাকবে, হাইড্রোজেন যদি তার ডাবলের চাইতে একটা বেশি থাকে তাহলে সেই হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যালকাইল রেডিকেল বলতে পারি। যেমন
এখানটায় n যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটা দাঁড়াবে এরকম CH3, যেটাকে আমরা মিথাইল বলে ডাকি। তাহলে মিথাইল হচ্ছে একটা কি অ্যালকাইল রেডিকেল। n যদি 2 হয় তাহলে এই যে এই ফরম্যাটটা দাঁড়াবে এরকম C2H5, যেটাকে আমরা ইথাইল বলে ডাকবো। তাহলে এই ইথাইলটাও কি একটা অ্যালকাইল রেডিকেল। n যদি ধরো যে 4 হয়, ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটা দাঁড়াবে এরকম C4H9, এটাকে আমরা বিউটাইল বলে ডাকবো। মানে n যখন 4 তখন সবগুলো কম্পাউন্ড, মানে কি বিউটেন হবে, না হলে বিউটিন হবে, না হলে কি বিউটাইন হবে, আর যদি রেডিকেল হয় তাহলে সে বিউটাইল হবে। n1 হলে সে হয় মিথেন হবে, আর যদি রেডিকেল হয় তাহলে মিথাইল হবে। n2 হলে সে হয় ইথেন হবে, না ইথিন হবে বা ইথাইন হবে, বা রেডিকেল হলে সে ইথাইল হবে। সো এই ধরনের ফরম্যাটটা যেখানে কার্বন যতগুলো তার ডাবলের চাইতে হাইড্রোজেন একটা বেশি থাকে, এই ধরনের ফরম্যাটে যেসব রেডিকেল ফর্মড হবে এই ফরম্যাটে, সেগুলোকে আমরা অ্যালকাইল রেডিকেল বলবো। তাহলে অ্যালকাইল রেডিকেলকে আমরা এই আর দিয়ে ডিনোট করি। এখানে যে আরটা আছে সেটা কি হয় মিথাইল, ইথাইল অথবা প্রোপাইল, না হয় বিউটাইল, না হলে পেন্টাইল, যে কোনো একটা কি অ্যালকাইল রেডিকেল এখানটায় থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানটায় এটার নাম দিতে পারি আর। আর এর জায়গাটা যে কেউ নিতে পারে, কারণ এও আর, একেও আমরা আর দিয়ে ডিনোট করব। স্যার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের ফর্মুলাটা একবার বলবো বাবা। এখন আমি এই ফাংশনাল গ্রুপটা বলতেছি, তো এরপরে আমি যাচ্ছি ওখানটায় যাচ্ছি। তাহলে আমরা এই যে আর তো এখানটায় থাকলো, ঠিক আছে, তো আসলে মানে কি শুধু আর থাকবে না, এখানটায় ও আর দুটাই এখানটায় চলে আসবে। তাহলে এক হাত দিয়ে সে ও আরকে ধরছে, আর আরেক হাত, আরও দুইটা হাত তার বাকি আছে, কারণ কার্বনের তো 4টা হাত, তার ভিতরে একটা খালি, একটা দিয়ে ও আরকে ধরেছে। এই আর এর পরিচয় আমরা এখানটায় বলে দিয়েছি, আর হচ্ছে কি অ্যালকাইল রেডিকেল। আরেকটা হাত দিয়ে সে কাকে ধরবে? অক্সিজেনকে ধরতে একটা হাতের বেশি লাগে, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি 2। সো অক্সিজেনের ভ্যালেন্সি যেহেতু 2, সো কার্বন তার বাকি যে দুটা হাত আছে সেই দুইটা হাত দিয়েই অক্সিজেনের দুটা হাতকে ধরবে। কারণ অক্সিজেনের ভ্যালেন্সি 2 মানে তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2, আর ভ্যালেন্স ইলেকট্রন 2 মানে তার হাতও আছে দুইটা। সো কার্বন তার বাকি দুইটা হাত দিয়ে অক্সিজেনের দুইটা হাতকে ধরবে এবং বন্ডেড হবে অক্সিজেনের সাথে। সো তখন তারা একটা গ্রুপ লাইক স্ট্রাকচার, এইরকম একটা গ্রুপ তৈরি করবে, যেটাকে আমরা কি বলি COOR। এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাস্টার গ্রুপ, ঠিক আছে। তাহলে ফাংশনাল গ্রুপ আমরা কয়টা শিখলাম? আমরা ফাংশনাল গ্রুপ এখন পর্যন্ত লিখেছি কয়টা? 1 হাইড্রোক্সিল, 2 অর্গানিক অ্যাসিড, তারপর অর্গানিক অ্যাসিডের যে গ্রুপটা সেটাকে কার্বক্সিল গ্রুপ বলি, আর অ্যাস্টারের গ্রুপটাকে আমরা অ্যাস্টার গ্রুপই বলি। COOR এর নাম হচ্ছে সিম্পলি অ্যাস্টার গ্রুপ, এটাকে অ্যাস্টার গ্রুপ বলেই ডাকবা তোমরা। COOR হচ্ছে অ্যাস্টার গ্রুপ। যেখানে আর কি, যেখানে আর এই যে অ্যালকাইল রেডিকেলকে ডিনোট করে। অ্যালকাইল রেডিকেল কি? অ্যালকাইল রেডিকেল হচ্ছে সেই সব হাইড্রোকার্বনস হুইচ হ্যাজ আ জেনারেল ফর্মুলা লাইক দিস CnH2n+1, ঠিক আছে। যেসব হাইড্রোকার্বনের জেনারেল ফর্মুলা এটা, সেটাই হচ্ছে অ্যালকাইল রেডিকেল। তাহলে আমরা নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট পেজে যেটা আছে, মানে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হোমোলোগাস সিরিজ, ঠিক আছে। তো তার আগে আরেকটা ফাংশনাল গ্রুপের কথা না বললেই না, ঠিক আছে। আরেকটা ফাংশনাল গ্রুপ আরেকটা আছে যেটা ওয়াইডলি আমরা ইউজ করব, সেটা হচ্ছে CHO, ঠিক আছে। এই CHOটাও একটা কি ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড। তাহলে এটাকে আমরা অ্যালডিহাইড গ্রুপ লিখে রাখি, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের যে ফাংশনাল গ্রুপ সেটা হচ্ছে কি বন্ড CHO, ঠিক আছে। তো বুঝতেই পারছো এটা কিভাবে তৈরি হলো, সেটাও আমরা একটু দেখে আসি। বন্ড CHO,
তাহলে কার্বনের আছে কয়টা? 4টা হাত, একটা হাত এই যে এটা, কারণ এ তো কোনো একটা কম্পাউন্ডের সাথে এই ফাংশনাল গ্রুপটা কি অ্যাডেড হবে, তার জন্য তার একটা কি ভ্যালেন্স ইলেকট্রন বা একটা হাত দরকার হবে, যেই হাতটা ইউজ করে সে কারোর সাথে কানেক্টেড হবে। তো একটা হাত ফাঁকা, আর একটা হাত দিয়ে সে একটা হাইড্রোজেন ধরেছে, এই হাইড্রোজেনটা, আর বাকি 2টা হাত দিয়ে সে একটা অক্সিজেন ধরেছে। অক্সিজেন ধরতে সবসময় 2টা হাত লাগে, একটা হাত দিয়ে অক্সিজেন ধরা যায় না। ঠিক আছে, তো আমরা এখানটায় দেখে আসলাম ফাংশনাল গ্রুপ যেগুলো আমাদের লাগবে আমরা অলরেডি জেনেছি। ঠিক আছে, এখন আমরা হোমোলোগাস সিরিজ এটাকে একটু জানতে চাই। হোমোলোগাস সিরিজ, সো হোয়াট ইজ হোমোলোগাস সিরিজ, এটা আমরা একটু জানতে চাই। সো ডেফিনেশনটা আগে আমি দিই, তারপরে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করেও দিব যে আসলে হোমোলোগাস সিরিজটা কি। সো অর্গানিক কম্পাউন্ডস, ডেফিনেশনটা একটু দেখো, কনসেন্ট্রেট করো একটু। অর্গানিক কম্পাউন্ডস having same functional group and similar properties are called a homologous series. তাহলে যেসব অর্গানিক কম্পাউন্ডের কি সেম ফাংশনাল গ্রুপ আছে, তাহলে তাদের সেম ফাংশনাল গ্রুপ থাকা মানে কি তাদের প্রপার্টিগুলোও সেম। কারণ আমরা একটু আগে ফাংশনাল গ্রুপের যে ডেফিনেশন পড়ে আসছি, আমরা বলেছি ফাংশনাল গ্রুপ একটা অর্গানিক কম্পাউন্ডের প্রপার্টিকে কি করে, কন্ট্রোল করে। ফাংশনাল গ্রুপ কি করে, এ যে কম্পাউন্ডে থাকবে সেই কম্পাউন্ডের প্রপার্টিকে সে কন্ট্রোল করবে, এবং সেই কম্পাউন্ডের রিয়াকশনগুলোকেও এই ফাংশনাল গ্রুপটাই কি করে, কন্ট্রোল করে। তাহলে যদি অনেকগুলো অর্গানিক কম্পাউন্ড থাকে এবং তাদের ভিতরে এই একই ধরনের বা সেম ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করে, তাহলে কি তাদের প্রপার্টিগুলো কি হবে, সিমিলার হবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে হোমোলোগাস সিরিজের ডেফিনেশনটা লিখতে চাই যে অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং সেম ফাংশনাল গ্রুপ, আর বোঝাই যায় যাদের ভিতরে সেম ফাংশনাল গ্রুপ থাকবে তাদের প্রপার্টিগুলোও সেম হবে। তাহলে যেসব অর্গানিক কম্পাউন্ডে সেম ফাংশনাল গ্রুপ আছে বা সিমিলার প্রপার্টিস যেসব অর্গানিক কম্পাউন্ডসগুলো কি মেনটেন করে, সেই অর্গানিক কম্পাউন্ডসগুলো মিলেই যে সিরিজ তৈরি হবে সেগুলোকে আমরা হোমোলোগাস সিরিজ বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা হোমোলোগাস সিরিজ দেখে আসি। হোমোলোগাস সিরিজ এক্সাম্পল দিতে চাই, একটা হোমোলোগাস সিরিজের এক্সাম্পল আমি এখানটায় দিতে চাই। তাহলে এক্সাম্পল কি দিতে চাই হোমোলোগাস সিরিজের। সো দেখো যে অ্যালকোহল তো আমরা অনেকভাবেই লিখতে পারি, তাই না? যেমন এই অ্যালকোহলের যে ইফেক্টিভ যে ফর্মুলাটা সেটা হচ্ছে আর বন্ড ওএইচ। সো মানে কোনো অ্যালকাইল রেডিকেল, একটু আগে আমি বলেছি অ্যালকাইল রেডিকেল কি, অ্যালকাইল রেডিকেলের সাথে যদি এই হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপটা অ্যাডেড থাকে, তাহলে যে কম্পাউন্ডগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি অ্যালকোহল। তাহলে আমরা ডিফারেন্ট টাইপের কয়েকটা অ্যালকোহল লিখে ফেলি। যেমন এই অ্যালকাইল রেডিকেলটা, যার একেবারে জেনারেল ফর্মুলাটা হচ্ছে এটা, তো এখানে এন যদি 1 হয় এটা হবে CH3। ঠিক আছে, এন যদি 2 হয় এখানে এন হচ্ছে 1, এন যদি 2 হয় তাহলে এটা কি হয়ে যাবে, C2H5 হয়ে যাবে। ঠিক আছে, এইখানটায় যদি N2 বসাও তাহলে দেখবা এটা C2 আর এটা H5 হয়ে যাচ্ছে। এখানে N ইকুয়ালস কি 2, N যদি 3 বসাই এটা C3H7 হয়ে যাবে, তার মানে এখানটায় N হচ্ছে 3। ঠিক আছে,
আবার n যদি 4 বসাই তাহলে এটা হয়ে যাবে C4H9। সো এখানে N4 বসাও, দেখবা যে এটা C4H9 হয়ে যাচ্ছে। তাহলে n = 4 বসালে আমরা এই অ্যালকাইল রেডিকেলগুলো পাবো। এই যে কোনো অ্যালকাইল রেডিকেলের সাথে যখন OH অ্যাড করে দিব তখন আমরা অ্যালকোহল পাবো। তো এটাকে আমরা কি বলি? মিথাইল। CH3 এর নাম হচ্ছে কি বাবা? মিথাইল। C2H5 এর নাম কি? এর নাম হচ্ছে ইথাইল। C3H7 এর নাম কি? প্রোপাইল। C4H9 এর নাম হচ্ছে কি? বিউটাইল। তাহলে মিথাইলের সাথে এই হাইড্রক্সিল গ্রুপ যখন অ্যাড হবে তখন মিথাইল অ্যালকোহল তৈরি হবে। এই ইথাইলের সাথে ইথাইলও কিন্তু কি আর দিয়ে ডিনোট হবে, মিথাইলও আর দিয়ে, ইথাইলও আর দিয়ে, সবগুলোকে আমরা কি বলি? অ্যালকাইল রেডিকেল। এইগুলো সবাইকে এদের এক নামে পরিচয়টা কি? এদের এক নামে পরিচয় হচ্ছে এরা সবাই হচ্ছে অ্যালকাইল রেডিকেল। ঠিক আছে, তাহলে এই এক নামে পরিচয় এদের অ্যালকাইল রেডিকেল। মিথাইলের সাথে যখন হাইড্রক্সিল অ্যাড হবে মিথাইল অ্যালকোহল, ইথাইলের সাথে হাইড্রক্সিল অ্যাড হলে ইথাইল অ্যালকোহল, প্রোপাইলের সাথে প্রোপাইল অ্যালকোহল, বিউটাইলের সাথে যখন OH আমরা কানেক্ট করব তখন বিউটাইল অ্যালকোহল হবে। তাহলে আমরা মিথাইল অ্যালকোহল লিখলাম। সো এই মিথাইল অ্যালকোহল আমি এর স্ট্রাকচারটা লিখলাম, এই CH3OH, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তারপরে ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচারও লিখতে চাই। ইথাইল অ্যালকোহল এর স্ট্রাকচারটা হচ্ছে C2H5OH। তাহলে C2H5OH একে আমরা CH3CH2OH লিখতে পারি। একটু কি করে ডিটেইল লিখলাম। দেখো CH3 আর CH2 যদি আমরা অ্যাড করে দিই তাহলে C2H5 হয়ে যায়, কিন্তু এটাকে আমরা একটু ভেঙে লিখলাম যাতে করে আমরা মানে কি হোমোলোগাস যে সিরিজটা সেটা যাতে বুঝতে পারি। ঠিক আছে, তারপরে প্রোপাইল অ্যালকোহল লিখছি। প্রোপাইল অ্যালকোহল, তাহলে প্রোপাইল অ্যালকোহলের ফর্মুলা কি? প্রোপাইল হচ্ছে C3H7, ওর সাথে এই OH গ্রুপ, তাহলে এই C3H7 লিখলাম, ওর সাথে সেই OH গ্রুপ দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। এটাকে যদি একটু ডিটেলস লিখি তাহলে এভাবে লেখা যায় CH3 CH2 তারপরে কি OH, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, দেখো তিনটাকে যদি অ্যাড করো তাহলে তিনটা C3 আর H এখানে তিনটা, সো 3 আর 2 5 আর এখানে আরও দুইটা H আছে 5 2 7, তাহলে C3H7কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমার প্রোপাইল অ্যালকোহল। সো বিউটাইল যেহেতু লিখেছে এটাও লিখে ফেলি, বিউটাইল অ্যালকোহল। এমনিতে আমরা বিউটাইল অ্যালকোহল কীভাবে লিখব? C4H9OH, এটা হচ্ছে আমার বিউটাইল অ্যালকোহল। এটাকে ডেসক্রিপটিভলি কীভাবে লেখা যায়? CH3CH2OH, এটা হচ্ছে বিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, সো তাসিন দাইয়ান, আজকে নাফিস আদনান কই গেল? এটা তো আমি জানি না, ওদেরকে তো আমি পাইলাম না। ঠিক আছে, ওরা নিশ্চয়ই রেস্ট নিতেছে। যাই হোক, রেস্ট নিলেও ক্লাস তো পরে করতেই হবে। সো দেখো এখানটায় C4 চারটা কার্বন আছে কিনা, 1 2 3 4 চারটা কার্বন, অথবা ওরা ভুলে গেছে যে আজকে ক্লাস আছে, এটাও হতে পারে, কারণ গতকাল ক্লাস করছে, ওরা তো জানে যে একদিন পর পর ক্লাস, এটাও একটা সমস্যা হতে পারে। তাহলে C4 দেখো চারটা কার্বন আছে, আর H9 3 2 4 4 5 6 3 2 5 5 2 7 7 2 9। তাহলে এই যে কম্পাউন্ডগুলো একটু অবজার্ভ করো, এইটা কম্পাউন্ড আর এটা কম্পাউন্ডের ভিতরে ডিফারেন্স কি? এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটার ভিতরে ডিফারেন্স হচ্ছে এই CH2। আবার এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটার ভিতরে ডিফারেন্স কি? এই CH2। মানে এই কম্পাউন্ড থেকে এই কম্পাউন্ডে একটা CH2 জাস্ট বেশি আছে। আবার এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড কম্পেয়ার করলে দেখা যাবে এই কম্পাউন্ডের চাইতে এই কম্পাউন্ডে একটা CH2 বেশি আছে। আবার এই যে লাস্ট টু কম্পাউন্ড যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের ভিতরে যদি কম্প্যারিজনে যাই তাহলে আমরা দেখব যে একটা CH2 এটার চাইতে এখানে একটা CH2 বেশি আছে। তার মানে এই যে আমরা দেখছি যে আমরা মানে একেবারে অ্যালকোহলের সো সেম ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা কিছু কম্পাউন্ড
এখানটায় লিখে ফেলেছি। একেবারে ইনিশিয়াল কম্পাউন্ড থেকে যত আমরা উপরের দিকে যাচ্ছি, দ্যাট ইজ n ইকুয়ালস 1 এ ছিলাম আগে, তারপরে n ইকুয়ালস 2, তারপরে n ইকুয়ালস 3, তারপরে n ইকুয়ালস 4, দ্যাট ইজ হাইয়ার অ্যালকোহলিক কম্পাউন্ডগুলোতে যখনই যাচ্ছি তখনই আমাদের চোখে একটা ডিফারেন্স আসছে। সেই ডিফারেন্সটা কি? যে ডিফারেন্সটা আমরা অবজার্ভ করতে পারি সেই ডিফারেন্সটা হচ্ছে যে নাম্বার 1 অ্যালকোহল থেকে নাম্বার 2 অ্যালকোহলে একটা CH2 গ্রুপ বেশি আছে, আবার নাম্বার 2 অ্যালকোহল থেকে নাম্বার 3 অ্যালকোহলে যখন যাচ্ছি তখন আরেকটা CH2 এদের ভিতরে ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। আবার নাম্বার 3 থেকে নাম্বার 4 অ্যালকোহলে যদি যাই তখন দেখা যাচ্ছে যে 3 থেকে 4-এ আরও একটা CH2 বেশি আছে। তার মানে দুটা পরপর অ্যালকোহলের ভিতরে একটা CH2 গ্রুপের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অ্যালকোহল আর এই অ্যালকোহলের ভিতরে ডিফারেন্স তৈরি করে দিচ্ছে একটা CH2 গ্রুপ। এই অ্যালকোহল আর এই অ্যালকোহলের ভিতরে ডিফারেন্স তৈরি করে দিচ্ছে কি? একটা CH2 গ্রুপ। আবার এই অ্যালকোহল আর ওই অ্যালকোহলের ভিতরে ডিফারেন্স তৈরি করে দিচ্ছে কি? একটা CH2 গ্রুপ। তাহলে এই গ্রুপটাই, ঠিক আছে, এই CH2 গ্রুপটাই দেখা যাচ্ছে যে এইখানটায় একই মানে কি প্রপার্টি আছে। একই প্রপার্টি কেন আছে? কারণ এই যে আমরা বলতেছি যে ফাংশনাল গ্রুপটা সেম, তাহলে সবারই কেমিক্যাল প্রপার্টিগুলো সেম। সো একই প্রপার্টি আছে বা একই প্রপার্টি কন্টেইন করে এরকম কিছু কম্পাউন্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা কি গ্রুপ তাদের ভিতরে কি তৈরি করছে? ডিফারেন্স তৈরি করছে, মানে ফার্স্ট কম্পাউন্ড থেকে সেকেন্ড কম্পাউন্ডের ডিফারেন্স। সো এই যে গ্রুপটা, এটাকে একটু অবজার্ভ করো, এটা হচ্ছে CH2 গ্রুপ। এই CH2 গ্রুপ, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সে এই অ্যালকোহল নামের যে কম্পাউন্ডগুলো, সেই কম্পাউন্ডে আমরা যদি একেবারে শুরু থেকে মানে কি ফ্রম ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা আপওয়ার্ড মুভ করি, ঠিক আছে, তখন দেখা যাবে যে প্রতিটা কম্পাউন্ডের সাথে প্রতিটা কম্পাউন্ডের এই CH2 একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। এখানটা থেকে এইখানে একটা CH2 বেশি, এখান থেকে এইখানে একটা CH2 বেশি, এখান থেকে এখানে একটা CH2 বেশি। তাহলে এই গ্রুপটাকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সো আমরা একটু লিখে ফেলি। হিয়ার CH2 group is creating a difference between any two alcoholic compounds. তো এই CH2 ছাড়া বাকি কিন্তু সব সেম, ঠিক আছে। মানে প্রতিটা যে আমরা কম্পাউন্ড যে আমরা অবজার্ভ করলাম, একটা থেকে একটা জাস্ট CH2 করে বেড়েছে, ঠিক আছে, আর কিছু না। তো এইরকমভাবে আমরা যদি N=5 নিই, দ্যাট ইজ পেন্টাইল অ্যালকোহল, সেখানে বিউটাইলের চাইতে একটা CH2 বেশি থাকবে। যদি আমরা হেক্সাইল অ্যালকোহল নিই, সেখানে পেন্টাইল অ্যালকোহলের চাইতে কি একটা CH2 বেশি থাকবে, ঠিক আছে। সো এই যে যেসব মানে কি মানে ইনক্রিজ করছে CH2 করে, এই ইনক্রিজিং যে অর্ডারটা বা নেচারটা, এটা যদি সবসময় সিমিলার থাকে
তাহলে যেসব কম্পাউন্ডের এই ইনক্রিজিং নেচার, দ্যাট ইজ তারা এই সেম ওয়েতে কি মানে কি আমরা যদি ইনিশিয়েট করার পর গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অর্ডারে যাই, তাহলে আমরা দেখব যে সে সবসময় এই একই অর্ডারে দ্যাট ইজ CH2 করে সে সবসময় বেড়ে যাচ্ছে বা ইনক্রিজ করছে, মানে তার স্ট্রাকচার লেখার সময় আমাদের একটা করে CH2 বেশি লিখতে হচ্ছে। তাহলে এই CH2টা এখানটায় আমরা কি বলবো, এই CH2 এই মানে কি ডিফারেন্সটুকু যাদের ভিতরে মেনটেন হচ্ছে তাদেরকে তখন আমরা কি বলবো, যে তারা একটা হোমোলোগাস ক্লাস তৈরি করে ফেলেছে। সো alcoholic compounds which maintaining a gap of CH2 and also have same কি বলে ওটাকে ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, তাহলে সবসময় একটা গ্যাপ মেনটেন করছে CH2 করে, আর সবারই কি সেম ফাংশনাল গ্রুপ কি আছে, OH আছে। তাহলে ওই সব অ্যালকোহলিক কম্পাউন্ড দেখে কি সবারই কি সেম ফাংশনাল গ্রুপ আছে, এবং ফ্রম ইনিশিয়েশন টু আপওয়ার্ড অর্ডার সবসময় CH2 একটা গ্যাপ মেনটেন হচ্ছে। সো যদি এরকম দেখি আমরা, তখন আমরা বলবো যে এই সবগুলো অ্যালকোহলিক কম্পাউন্ড কি তারা একটা হোমোলোগাস সিরিজ তৈরি করেছে। দেয়ারফর দে produced a homologous সিরিজ। সো তারা একটা হোমোলোগাস সিরিজ তৈরি করেছে। তাহলে এই হোমোলোগাস সিরিজ সম্পর্কে আমাদের একটু জানা হলো। এখন আমরা এই অ্যালকিন আর অ্যালকাইন নিয়ে একটু কথা বলতে চাই, এবং সেটা আমাদের কাছে অনেক কি ইম্পর্টেন্ট জিনিস, যেটা দাইয়ান তুমি বললা, যেটা জানতে চাইলা। তো আমরা এই অ্যালকাইন অ্যান্ড অ্যালকিন এই তিনটা সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে আমরা আবার আইসোমারিজম, ঠিক আছে, আইসোমারিজম রিয়াকশন যদিও আমরা আগে জেনেছি, তারপরে আমরা নেমিংটা একটু শিখে নিব, কারণ নেমিং আমাদের এই ক্লাস 9-10 না লাগলেও ইন্টারমিডিয়েটে উঠে ঠিকই লাগবে, ঠিক আছে। তো নেমিংটা তো আমরা যাব, তার আগে আমরা একটু এই অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন এটা একটু আমরা দেখে নিতে চাই। তো এটা আমাদের খুব বেশি লাগে, তোমরা তো জানো রিয়াকশন যখন করতে গিয়েছো তখন অনেক বেশি ইউজফুল ছিল। ওয়ালাইকুম আসসালাম নাফিস। সো আমি নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট পেজটা যেটা আমি অ্যানালাইজ করতে চাই সেটা হচ্ছে কি অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। সো এই হচ্ছে আমার অ্যালকিন আর অ্যালকাইন, ঠিক আছে। সো এই অ্যালকাইন এটা আমাদের যদিও আমরা আগে পড়েছি, তারপরেও আমরা এই অ্যালকাইন, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। অ্যালকেনে যে কার্বন সিঙ্গেল বন্ড থাকে সেটা তোমরা অবশ্যই জানো। সো সিঙ্গেল বন্ড থাকলে কি হবে, বাকি যে ভ্যালেন্স ইলেকট্রন সেগুলো তো আর উড়ে যাবে না, সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কিন্তু থাকবে, এই হ্যান্ডগুলো সে পজেস করবে। তাহলে অ্যালকিনের স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে অ্যালকেনের। আর অ্যালকিনে কার্বন ডাবল বন্ড থাকে, তোমরা সবাই জানো অ্যালকেনে কার্বন ডাবল বন্ড থাকে। সো এখানটায় দুইটা ভ্যালেন্স ইলেকট্রন, দুইটা কার্বনের দুইটা করে ভ্যালেন্স ইলেকট্রন এখানটা প্রোভাইডেড। সো এই কার্বনের আরও দুইটা হ্যান্ড থাকবে, এই কার্বনের আরও দুইটা হ্যান্ড থাকবে। তাহলে ওর জেনারেল স্ট্রাকচারটা হবে এরকম, অ্যালকিনের জেনারেল স্ট্রাকচার এরকম। আর অ্যালকাইনে কার্বন ট্রিপল বন্ড থাকে, এটাও তোমরা জানো। তাহলে এর তিনটা হাত, ওর তিনটা হাত, এখানটা কি তিনটা করে হাত কি হয়ে গেছে,
অকুপাইড হয়ে গেছে, তাহলে ওর আর একটা হাত থাকবে, ওর আর একটা হাত থাকবে। তাহলে অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, ঠিক আছে, তাদের যে স্ট্রাকচারটা সেগুলো যে এরকম হবে এটা তোমরা অলরেডি জেনেছো। এখন জেনারেল ফর্মুলাটাও একটু জেনে নেওয়া যাক। জেনারেল ফর্মুলাটা তাহলে কি হতে পারে? অ্যালকেনের যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে CN H2N +2, ঠিক আছে, জেনারেল ফর্মুলা। দ্যাট ইজ যতগুলো কার্বন হাইড্রোজেন থাকবে তার ডাবলের চাইতে 2টা বেশি। এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা। অ্যালকিনের যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের জেনারেল ফর্মুলা, ঠিক আছে, মানে যতগুলো কার্বন তার ডাবল হচ্ছে হাইড্রোজেন। আর অ্যালকাইনের যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা। এবং এই জেনারেল ফর্মুলা আমাদেরকে বলে দিচ্ছে কি, যতগুলো কার্বন থাকবে অ্যালকাইনে তার ডাবলের চাইতে 2টা হাইড্রোজেন কম থাকবে। হাইড্রোজেন কি ডাবলের চাইতে, মানে কার্বনের নাম্বারের ডাবলের চাইতে 2টা হাইড্রোজেন কম। দ্যাট ইজ কার্বন যদি n হয়, হাইড্রোজেন হবে 2n-2, মানে এই n এর ডাবল, ওখান থেকে 2 সাবট্রাক্ট করে দিতে হবে। তাহলে আমরা স্ট্রাকচার দেখলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। স্ট্রাকচারটা খুবই সহজ। অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলেই বাকি 3টা হাত 3 দিকে আমি দিয়ে দিয়েছি। আর অ্যালকিনে কার্বন কার্বন ডবল বন্ড, সো এরও 2টা ভ্যালেন্স ইলেকট্রন বা 2টা হাত বাকি ছিল, এরও 2টা ভ্যালেন্স ইলেকট্রন বা 2টা হ্যান্ড বাকি ছিল, সেই হ্যান্ডগুলো আমি এই উপরে নিচে করে ড্র করে দিয়েছি। আর অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড পারসিস্ট করে, সো 3টা করে ভ্যালেন্স ইলেকট্রন যখন অকুপাইড হয়ে যায়, ওর থাকে আর একটা ভ্যালেন্স ইলেকট্রন, ওর একটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, যেটা একটা একটা করে হাত হিসেবে আমি দেখিয়ে দিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানটায় তোমাদের কি জানা, তোমাদের এই জেনারেল ফর্মুলাগুলো জানা। এটাকে আবার গার্লফ্রেন্ড মনে করো না, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তোমাদের তো আবার মেন্টালিটি অন্যদিকে যায়। সো জিএফ লিখছে স্যার, সো জিএফ মানে গার্লফ্রেন্ড না, জিএফ মানে হচ্ছে কি জেনারেল ফর্মুলা। তাহলে এই জেনারেল ফর্মুলাটা, ঠিক আছে, একটু মনে রাখতে হবে যে অ্যালকেন কি। সো অ্যালকেনের জেনারেল ফর্মুলা মনে রাখা খুব সহজ। যে কোনো একটা অ্যালকেনের কম্পাউন্ড লিখবা, কম্পাউন্ড লিখলেই জেনারেল ফর্মুলা তোমরা পেয়ে যাবা। অ্যালকিনের যে কোনো একটা কম্পাউন্ডের নাম যদি জানো, মানে ফর্মুলা সহ, তাহলে তার জেনারেল ফর্মুলা লিখে ফেলতে পারবা। ধরো যে তুমি অ্যালকিনের জেনারেল ফর্মুলা জানো না, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো, তুমি জানো যে আসলে একটা অ্যালকিনের এক্সাম্পল জানো। যেমন ধরো যে তুমি এই প্রোপিন, এই প্রোপিনের কি জানো, তুমি ফর্মুলা জানো, তাহলে তুমি জেনারেল ফর্মুলা এখান থেকে বের করে ফেলতে পারো। তাহলে দেখো এই কার্বনে যতগুলো কার্বন আছে, মানে নাম্বার অফ কার্বন যতটা আছে, হাইড্রোজেন কি তার ঠিক ডাবল। তাহলে তুমি এখান থেকে এই জেনারেল ফর্মুলা বের করে ফেলতে পারো, CnH2n। বা একটা অ্যালকাইনের নাম যদি তুমি জানো, যেমন এই ধরো যে ইথাইন বা অ্যাসিটিলিন, ঠিক আছে, সেটা তো তোমরা সবাই জানো, ইথাইন আর অ্যাসিটিলিন, C2H2, ঠিক আছে। এই অ্যাসিটিলিন তোমাদের সবারই মোটামুটি জানা, ঠিক আছে। তো এটা যদি তোমরা জেনে রাখো, তাহলে এখান থেকে এই অ্যালকাইনের জেনারেল ফর্মুলা বের করা খুব সহজ। মানে যতগুলো কার্বন আছে তার, তোমরা যদি আবার এখানটায় মানে CnHn লিখো তাহলে আবার সমস্যা। সো মনে রেখো যে এই CnHn হবে না, যতগুলো কার্বন আছে। সো ইথাইন মনে না রেখে তোমাদের প্রোপাইন মনে রাখলে বেশি ভালো। C3H4 মনে রাখবা, প্রোপাইন মনে রাখবা, তাহলে গন্ডগোলটা হবে না, তখন আর CnHn লিখতে চাবা না, ঠিক আছে। সো Cn মানে যতগুলো কার্বন আছে, হাইড্রোজেন আছে, এই কার্বনের নাম্বারের ডাবল করো। এই 3কে ডাবল করলে হবে 6, 6 থেকে 2 বাদ দিলেই 4 পাওয়া যাবে। তার মানে যতগুলো কার্বন আছে হাইড্রোজেনের নাম্বার হবে তার ডাবলের চাইতে 2 কম, ঠিক আছে। তাহলে আমরা অ্যালকাইনের জেনারেল ফর্মুলা আমরা এভাবে লিখে ফেলতে পারবো, ঠিক আছে। এখন তোমরা এই ফর্মুলাগুলোতে আমি যদি n এর ভ্যালু 1, 2 করে বসাই, তাহলে আমি ফার্স্ট অ্যালকেন, ফার্স্ট অ্যালকিন, হ্যাঁ, ফার্স্ট অ্যালকাইন আমি পেয়ে যেতে পারি। তাহলে n এর ভ্যালু আমি 1 বসালাম। n এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে এটা কি হবে, এটা হবে CH4, ঠিক আছে। কিন্তু ফর n = 1 এগুলো ভ্যালিড না,
মানে অ্যালকিন বা অ্যালকাইন, যেহেতু এখানে কার্বন কার্বন ডাবল আর ট্রিপল বন্ড এক্সিস্ট করে, সো একটা কার্বন দিয়ে, ঠিক আছে, এই অ্যালকিন বা অ্যালকাইন পসিবল না। সো নট পসিবল অর নট অ্যাভেলেবল বা নট অ্যাকসেপ্টেবল, যেটা তোমরা ভালো বুঝো, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট যে অ্যালকেনটা, তার নাম হচ্ছে মিথেন। ফার্স্ট অ্যালকেন পেয়ে গেছে, জাস্ট এই জেনারেল ফর্মুলায় n=1 বসিয়েছে। এখন মানে একটা কার্বনের যে অ্যালকেন তার নাম হচ্ছে মিথেন, মানে n=1 মানে কি 1 কার্বন দিয়ে তৈরি হয়েছে এরকম অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন, তাদের যে নামগুলো। n= যদি 2 আমি এখানটায় লিখে দিতাম, তাহলে এটা হয়ে যেত C2H6। তাহলে n=2 মানে 2 কার্বনের যে অ্যালকেনটা সেটাকে আমরা ইথেন বলি, ঠিক আছে। এখানটায় এটা হবে কি, আমি C2H4 লিখতে পারি, কারণ কার্ব n হচ্ছে 2 আর তাহলে H হচ্ছে কি 4, C2H4। সো ইথেন থেকে যে অ্যালকিনটা আসছে তার নাম অবশ্যই ইথিন হবে, মানে বাপের নাম ইথেন, মেয়ের নাম হইল ইথিন, ঠিক আছে। নামে নামে একটু মিল থাকে না, আমরা তো এইভাবেই নাম দিই, ঠিক আছে। তাহলে বাপের নাম ইথেন হলে মেয়ের নাম কি হবে, ইথিন, ঠিক আছে। আর ওই মেয়ের যদি আরেকটা মেয়ে হয় তাহলে তার নাম হবে কি ইথাইন। তো সেটা কিভাবে হবে, সো কার্বন দুইটা দিয়ে দিলাম, C2, হাইড্রোজেন হচ্ছে তার ডাবলের চাইতে 2 কম, দ্যাট ইজ কি H2, তার নাম হচ্ছে ইথাইন। তাহলে 2 কার্বনের আমরা কি পাচ্ছি, অ্যালকেনও পাচ্ছি, অ্যালকিনও পাচ্ছি, অ্যালকাইনও পাচ্ছি। তাহলে একটা কার্বন দিয়ে শুধুমাত্র অ্যালকেন পসিবল, যে অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন, কিন্তু 2টা কার্বন দিয়ে, দ্যাট ইজ n= যখন 2 হবে, এই ভ্যালুটা দিয়ে আমরা অ্যালকেনও পাচ্ছি, দেখো ইথেন পাচ্ছি, ইথিন পাচ্ছি, আবার ইথাইনও পাচ্ছি, ঠিক আছে। সো n= যদি 3 হতো তাহলে এটা হতো C3H8, যার নাম হতো প্রোপেন। এখানটায় যদি বসাই তাহলে নাম হতো C3H6, নাম হতো কি প্রোপেন, প্রোপেনের মেয়ে হচ্ছে প্রোপিন, ঠিক আছে। আর প্রোপেনের ধরো যে বউ, ঠিক আছে, ওর নাম প্রোপাইন। তাহলে এটা কি হবে, C3, সো H ডাবলের চাইতে 2 কম, দ্যাট ইজ 3 2 6 - 2, দ্যাট ইজ 4, H হবে 4, এটা হচ্ছে কি প্রোপাইন। তাহলে জেনারেল ফর্মুলা জানলে আমরা এরকমভাবে 1 কার্বনের অ্যালকেন বা 2 কার্বনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, 3 কার্বনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো কিন্তু আমরা লিখে ফেলতে পারি। n=4 আমরা 5 পর্যন্ত লিখব, ঠিক আছে। এর পরেরগুলো তোমরা বাসায় নিজে নিজে লিখে ফেলো, আমি তো আগের যেগুলো ক্লাস নিয়েছি সেই কপিগুলো নিশ্চয়ই আছে তোমাদের কাছে। তাহলে এটা হচ্ছে C4H10, এই অ্যালকেনটার নাম হচ্ছে বিউটেন, ঠিক আছে। এটা হবে C4H8, যদি এই ফর্মুলায় বসাই, এই অ্যালকিনটার নাম হচ্ছে 4 কার্বনের অ্যালকিন নাম হচ্ছে বিউটিন, ঠিক আছে। আর 4 কার্বনের যে অ্যালকাইন সেটা হচ্ছে C4H6, নাম হচ্ছে কি বিউটাইন। তাহলে এবার 5 কার্বনে যাচ্ছে, n=5, ঠিক আছে। n=5, এই 5 কার্বনের যে অ্যালকেন তার নাম হচ্ছে পেন্টেন, C5H12, এর নাম হচ্ছে কি পেন্টেন। আর এটা হচ্ছে C5H10, 5 কার্বনের যে অ্যালকিন তার নাম হচ্ছে পেন্টিন, পেন্টিন। আর 5 কার্বনের যে অ্যালকাইন সেটা হচ্ছে পেন্টাইন। সো এভাবে তোমরা যদি জেনারেল ফর্মুলাগুলো জাস্ট মনে রাখো, তাহলে এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর ফর্মুলা লিখতে খুব একটা কষ্ট তোমাদের হবে না, এগুলো খুব সহজেই তোমরা লিখতে পারবা। সো তোমরা এই n=6, n=7, n=8 এই দিয়ে যে অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনগুলো তৈরি হবে সেগুলো তোমরা নাম লিখে ক্লাস ওয়ার্ক হিসাবে এই ক্লাসের পরে তোমরা আমাকে একটু সাবমিট করে দিও, ঠিক আছে। আমি ওগুলো একটু চেক করতে চাই। গতকালকার ক্লাস ওয়ার্ক যারা দাও নাই তারা আজকে ক্লাস ওয়ার্কগুলো একটু সাবমিট করে দিবা। গতকালকে আমি
সাইক্লোপেন্টিনও বলেছিলাম, সেটা তোমরা অনেকে নোটিস করো নাই। দেখলাম যে আদনান শুধু সাইক্লোপ্রোপিন আর সাইক্লোবিউটিন দিয়েছে। তো তোমরা সাইক্লোপ্রোপিন মানে গতকালের যে ক্লাস ওয়ার্কটা সেটাও দিবা। এটা তো আজকের ক্লাস ওয়ার্ক n=6, n=7 অ্যান্ড n=8 এর জন্য যে অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনের যে ইয়েগুলো আসবে, নেমগুলো আসবে উইথ ফর্মুলা, সেগুলো আমাকে লিখে সাবমিট করবা। আর গতকালকের যে ক্লাস ওয়ার্কটা ছিল, যেমন সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন অ্যান্ড সাইক্লোপেন্টিন, এগুলো তোমরা আজকে অবশ্যই, মানে এগুলো হচ্ছে প্রিভিয়াস ক্লাস ওয়ার্ক, এই প্রিভিয়াস যে ক্লাস ওয়ার্কটা সেটা আজকে অবশ্যই তোমরা সাবমিট করবা। ঠিক আছে, আমি চলে গেলাম পরের ব্যাপারগুলোতে। তাহলে আমরা এভাবে পেন্টেন, হেক্সেন, হেপটেন, নোনেন, ডিকেন পর্যন্ত আমরা এটা অলরেডি ক্লাসে আমি শিখিয়েছি। এখন অ্যালকেনের যে স্ট্রাকচার, ঠিক আছে, সেটা আমরা দেখব। ঠিক আছে, আবার নেমিংও দেখতে পারি, নেমিংটা দরকার নাই এখন, নেমিং আমরা পরে যাব। ঠিক আছে, সো অ্যালকাইল রেডিক্যাল আমি একটু আগে দেখিয়েছি তোমাদের, এর সাথেই তোমরা অ্যালকাইল রেডিক্যালও একটু দেখে নিতে পারো। অ্যালকাইল রেডিক্যাল যদিও একটু আগেই বলেছি, আর বেশি বলতে চাই না। এটা অ্যালকাইল রেডিক্যাল, অ্যালকাইল রেডিক্যালের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+1। একটু আগে আমি বলেছি n=1 হলে এটা CH3 হবে, যেটার নাম হচ্ছে মিথাইল। সো যে কোনো অ্যালকাইল রেডিক্যালকে তোমরা আর দিয়ে ডিনোট করতে পারবা। যে কোনো অ্যালকাইল রেডিক্যালকে কি দিয়ে ডিনোট করতে পারবা? আর দিয়ে। ঠিক আছে, সো n=2 হলে যে অ্যালকাইল রেডিক্যালটা পাবো সেটা হচ্ছে ইথাইল C2H5, এর নাম হচ্ছে ইথাইল। ঠিক আছে, n=3 দিয়ে যে অ্যালকাইল রেডিক্যালটা পাবো সেটা হচ্ছে C3H7, এর নাম হচ্ছে প্রোপাইল। n=4 দিয়ে যে অ্যালকাইল রেডিক্যালটা পাবো সেটা হচ্ছে C4H9, এর নাম হচ্ছে বিউটাইল। আর n=5 দিয়ে যে অ্যালকাইল রেডিক্যালটা পাবো সেটা হচ্ছে C5H11, এর নাম হচ্ছে পেন্টাইল। তাহলে এভাবে অ্যালকাইল রেডিক্যালগুলো আমরা পেয়ে যেতে পারি এই জেনারেল ফর্মুলা যদি আমরা কি ফলো করি। তাহলে এখন আমরা রিঅ্যাকশানে চলে যেতে চাই। আমরা রিঅ্যাকশানে যেতে চাচ্ছি, একটু রিঅ্যাকশানগুলো একটু দেখো। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে রিঅ্যাকশানটাতে আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালকেন কিভাবে আমরা প্রিপেয়ার করব, দ্যাট ইজ প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেনকে কিভাবে তৈরি করা যায়। সো আমার প্রিপারেশন অফ অ্যালকেন, অ্যালকেনকে আমরা অনেকভাবে তৈরি করতে পারি এবং এই অ্যালকেনের প্রিপারেশন প্রসিজিওর কিন্তু খুব দরকারি বাবা। ঠিক আছে, এটাকে একদম নেগলেক্ট করা যাবে না। কতভাবে তোমরা অ্যালকেন তৈরি করতে পারো সেটা তোমরা একটু কি করবা, প্র্যাকটিস করে নেবা। ঠিক আছে, তাহলে অ্যালকেন তৈরি করার জন্য আমাদের অনেক রিঅ্যাকশন আছে, যার ভিতরে খুব ভালো একটা রিঅ্যাকশন হচ্ছে আমাদের সানলাইট ইউজ করে যে অ্যালকেনটা যেভাবে আমরা তৈরি করি। সো সানলাইটের আলট্রাভায়োলেট রে, ঠিক আছে, সেটা আমরা ইউজ করতে চাই। একটু কই গেল এটা, একটু ওয়েট করো, আমি বের করে নিই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। প্রিপারেশন অফ অ্যালকেনে আমরা দুইটা আর তিনটা ওয়ে আমরা একটু দেখে নিই। তোমাদের বইতে যেগুলো আছে সেটা তো আমরা দেখবই। ঠিক আছে, এছাড়াও আমরা কিভাবে অ্যালকিন বা অ্যালকাইন থেকে পেতে পারি সেটাও আমরা একটু দেখব।
সো হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন আমরা একটু দেখব, ঠিক আছে। তো হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন ইউজ করব, এছাড়াও অন্য রিয়াকশন দিয়েও করা যাবে। সো প্রিপারেশন অফ অ্যালকেন, ফার্স্ট টাইম মনে রাখবা যে এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন। হাইড্রোজেন অ্যাডিশন, জাস্ট হাইড্রোজেন অ্যাড করে, ঠিক আছে, আমরা কি তৈরি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি। তো কার কার সাথে হাইড্রোজেন অ্যাড করলে এই অ্যালকেন পাওয়া যেতে পারে সেগুলো আমাদের জানা উচিত। সো আমরা যদি জানতে চাই যে কার কার সাথে হাইড্রোজেন অ্যাড করলে এই এই অ্যালকেন পাওয়া যাবে, সেটা তোমরা এমনিতেও মানে কি এই জেনারেল ফর্মুলাগুলো দেখলেও বুঝতে পারো যে আসলে কার সাথে অ্যাড করতে হয়। তো ওটা আমি একটু পরে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এতটুকু জেনো যে আসলে আমরা এই অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে অ্যালকেন পাবো। আবার অ্যালকাইনের সাথেও যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমরা অ্যালকেন পাবো। তবে এইখানটায় দুইবার হাইড্রোজেন অ্যাড করতে হবে, কারণ অ্যালকাইনের সাথে একবার হাইড্রোজেন অ্যাড করলে অ্যালকাইন থেকে অ্যালকিন পাওয়া যাবে, এই অ্যালকিনের সাথে আরেকবার হাইড্রোজেন অ্যাড করলে অ্যালকেন পাওয়া যাবে। সো মনে রাখবা অ্যালকাইনের সাথে টুয়াইস হাইড্রোজেন যদি অ্যাড করি তাহলে অ্যালকেন পাওয়া যাবে। তাহলে অ্যালকিন আর অ্যালকাইন থেকে জাস্ট আমরা হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন দিয়েই কি অ্যালকেন তৈরি করে ফেলতে পারবো। এবং এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানা খুব দরকার যে এখানটায় ক্যাটালিস্ট লাগবে। ক্যাটালিস্ট হচ্ছে নিকেল। সো এই নিকেল ক্যাটালিস্ট হিসাবে ইউজড হবে। নিকেলটা কি হিসাবে ইউজড হবে বাবা? নিকেলটা ক্যাটালিস্ট হিসাবে ইউজড হবে। অ্যান্ড টেম্পারেচারটা তোমাদেরকে একটু মেনশন করতে হবে, এটা 180 to 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই টেম্পারেচারে এই রিয়াকশনটা টেক পার্ট করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে অ্যালকিন বা অ্যালকাইন যার সাথেই হোক না কেন, আমরা যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলেই অ্যালকেন পাওয়া যাবে। সো অ্যালকিনে যতগুলো হাইড্রোজেন অ্যাড করতে হয়, অ্যালকাইনে তার ডাবল অ্যামাউন্টের হাইড্রোজেন অ্যাড করতে হবে, তাহলে আমরা অ্যালকেন পাবো। কিন্তু তখনই অ্যালকেন পাবো যদি আমাদের নিকেল ক্যাটালিস্ট হিসাবে ইউজড হয় অ্যান্ড টেম্পারেচার যদি আমরা 180 to 200 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা যদি আমরা মেনটেন করি। এই টেম্পারেচার মেনটেন না করলে বা এই নিকেল ক্যাটালিস্ট না দিলে কিন্তু এইখানটায় অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হবে না। আরও একটা রিয়াকশন আছে। কি রিয়াকশন? যে কার্বন ডাই অক্সাইডের সাথেও যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি তাহলেও অ্যালকেন পাওয়া যায়। সো এই কার্বন ডাই অক্সাইড এর সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, ঠিক আছে, তাহলেও কি পাওয়া যাবে? অ্যালকেন পাওয়া যাবে। তো এক্ষেত্রে মনে রাখবা যে অ্যালকিনের সময় যতগুলো হাইড্রোজেন অ্যাড করতে হয়, অ্যালকিনের সময় তো 1 মোল অফ হাইড্রোজেন গ্যাস অ্যাড করতে হয়েছে, অ্যালকাইনের সময় তার ডাবল। আর কার্বন ডাইঅক্সাইডের সময় এই অ্যালকাইনেরও ডাবল হাইড্রোজেন অ্যাড করতে হবে। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন 2 মোল অফ হাইড্রোজেন গ্যাস ইউজ করা হয়েছে, এর ডাবল কত? এর ডাবল হচ্ছে 4। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সময় 4 মোল অফ হাইড্রোজেন গ্যাস ইউজ করতে হবে এবং একই ধরনের কি দিতে হবে? একই ধরনের ক্যাটালিস্ট ইউজ করতে হবে, একই টেম্পারেচার এখানটায় রাখতে হবে, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকেও অ্যালকেন পেতে পারি। তাহলে প্রাইমারিলি অ্যালকেন পাওয়ার 3টা স্টেপ। একটা হচ্ছে অ্যালকিন থেকে হাইড্রোজেন অ্যাডিশন করে অ্যালকেন পাবো, অ্যালকাইন থেকে অ্যালকিনে যতগুলো মানে কি অ্যালকিনের পরেই তো অ্যালকাইন, অ্যালকিনে যতগুলো হাইড্রোজেন লাগে, অ্যালকিনে কতগুলো হাইড্রোজেন লাগে? 1 মোল হাইড্রোজেন। তাহলে এই অ্যালকাইনে লাগবে আমার 2 মোল। আর যদি অ্যালকাইন কোনোটাকে ইউজ না করে কার্বন ডাই অক্সাইডকে ইউজ করি এবং কার্বন ডাই অক্সাইডকে ইউজ করে যদি আমি অ্যালকেন তৈরি করতে চাই, অন দ্যাট টাইম অ্যালকাইনে যতগুলো মানে যত মোল হাইড্রোজেন গ্যাস লেগেছে তার ডাবল হাইড্রোজেন গ্যাস লাগবে আমার কার্বন ডাই অক্সাইড দিয়ে অ্যালকেন তৈরি করতে। এবং সব কয়টাতে ক্যাটালিস্ট হিসাবে কে থাকবে বাবা? ক্যাটালিস্ট হিসাবে থাকবে নিকেল। অ্যান্ড টেম্পারেচার সব কয়টাতেই কি হতে হবে?
180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, যদিও এই ক্ষেত্রে মোটামুটি এই টেম্পারেচার হলেই হয়, মাঝে মাঝে এই টেম্পারেচারটা 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেইজ আপ করতে হয় আমাদের, ঠিক আছে। এখানে টেম্পারেচারটা একটু বেশি লাগে, ঠিক আছে, সেটাও একটু মাথায় রেখে দিও, ঠিক আছে। আর এছাড়াও আমরা আরও দুইভাবে অ্যালকেন তৈরি করতে পারি। এই তিনটা প্রসেস তো আমরা শিখলাম, এই তিনটা প্রসেসের কেমিক্যাল রিয়াকশনগুলো একটু পরে আমরা লিখে ফেলবো। এছাড়াও আরও দুইটা প্রসেস আমরা কিন্তু এখনও অ্যালকেন 5ভাবে তৈরি করা শিখবো আমরা। কয়ভাবে? 5ভাবে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এই সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম সল্ট, এর সাথে যদি আমরা কস্টিক সোডা বা কস্টিক পটাশ যদি আমরা দিই, আমরা কস্টিক সোডাই দিই, এই কস্টিক সোডা দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিক্স আপ করা হয়, তাহলেও আমরা কি পাবো? তাহলেও আমরা অ্যালকেন পাবো। এবং অ্যালকেনের সাথে আমাদের সোডিয়াম কার্বনেট থাকবে, ঠিক আছে। তাহলে অ্যালকেন পাওয়ার আরেকটা রিয়াকশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট লাগবে। কি লাগবে বাবা? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট। কিভাবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট কিভাবে লিখবো, ফর্মুলা কি একটু পরে আমি অ্যানালাইজ করতেছি। আর কস্টিক সোডা এর ফর্মুলা তো তোমরা জানোই, সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি এই সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিডের সাথে কস্টিক সোডা যদি আমি মিক্স আপ করি, তাহলে আমি অ্যালকেন পাবো, আর সাথে বাই প্রোডাক্ট হিসাবে সোডিয়াম কার্বনেট তৈরি হয় এখানটায়, এটা একটু মনে রাখতে হবে। আর এখানটায়ও ক্যাটালিস্টের কথাটা একটু যাতে মাথায় থাকে বাবা, সেটা একটু এনশিওর করবা। ক্যাটালিস্ট এখানটায় কি? ক্যাটালিস্ট হচ্ছে, আমি লিখে দিই, ক্যাটালিস্ট হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যাটালিস্ট হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এই আমার ক্যাটালিস্ট। আর এখানটায় টেম্পারেচার তো দিতেই হয়, মোটামুটি অল্প স্বল্প টেম্পারেচার বা হিট অ্যাপ্লাই করলেই হয়। সো এই ক্যালসিয়াম অক্সাইড এটা ক্যাটালিস্ট হিসাবে এখানটায় ইউজ হচ্ছে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট থেকেও আমরা কি অ্যালকেন পেতে পারি। তার জন্য ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্টকে আমার কার সাথে রিঅ্যাক্ট করতে হবে? তার জন্য কস্টিক সোডার সাথে এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্টকে রিঅ্যাক্ট করতে হবে, এবং সেটা যদি ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড হয়, তাহলে আমি অ্যালকেন পেতে পারি, এবং এখানটা বাই প্রোডাক্ট হিসাবে সোডিয়াম কার্বনেট তৈরি হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে রিয়াকশনটা, সেটা হচ্ছে উডস রিয়াকশন। এটাও আমাদের কি অ্যালকেন তৈরির একটা রিয়াকশন, উডস রিয়াকশন। সো এই উডস রিয়াকশনে কি থাকে? উডস রিয়াকশনে আমাদের আসলে অ্যালকাইল হ্যালাইডের সাথে মেটালিক সোডিয়াম অ্যাড করতে হয়। তাহলে কি লাগে আমার? অ্যালকাইল হ্যালাইড এর সাথে মেটালিক সোডিয়াম, জাস্ট সোডিয়াম। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে মেটালিক সোডিয়াম যদি আমরা কি মিক্স আপ করি, এবং তারপরে যদি আমরা এখানটায় এটাকে হিটেড আপ করি, মিক্স আপ করার পরে যদি আমরা জাস্ট হিট অ্যাপ্লাই করি, তাহলে কি আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। সো অ্যালকেন তৈরি হয়ে যাবে, আর সাথে আমাদের বাই প্রোডাক্ট হিসাবে, ঠিক আছে, মেটালিক হ্যালাইড তৈরি হবে, মেটালিক হ্যালাইড, ঠিক আছে। তাহলে মেটালিক হ্যালাইড তৈরি হবে। তো সেক্ষেত্রে এটা উডস রিয়াকশন মেইনলি আমরা ইউজ করি যখন আমরা হাইয়ার অ্যালকেন তৈরি করতে চাই, মানে বেশি কার্বনের অ্যালকেন যখন তৈরি করতে চাই, তখন এই উডস রিয়াকশনটা এটা আমরা ইউজ করে লার্জ নাম্বার কার্বন আছে এরকম অ্যালকেন, সেগুলো অ্যালকেন আমরা, বা হাইয়ার অ্যালকেন, এই হাইয়ার অ্যালকেনগুলো আমরা প্রডিউস করি এই উডস রিয়াকশন দিয়ে। সো আমরা এই 5 ওয়ে দেখেছি। 5 ওয়ে, এখন 5 ওয়েতে আমাদের জানার, মানে এই রিয়াকশনগুলো বোঝার জন্য যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, সেই প্রবলেমগুলো কোথায় কোথায় অ্যারাইজ হয় সেগুলো একটু আমি বলে দিতে চাই। যেমন এইখানটায় তো প্রবলেম অ্যারাইজ করবে না ইনশাল্লাহ, প্রবলেম অ্যারাইজ করবে এই ফ্যাটি অ্যাসিড অফ সোডিয়াম সল্ট কি, এটা আমরা জানতে চাই। এটা যদি না জানি তাহলে এই রিয়াকশনটা বুঝতে পারবো না। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট এই ব্যাপারটা জানতেই হবে যদি আমরা এই রিয়াকশনটা বুঝতে চাই, ঠিক আছে। এখান থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করব সেটা যদি আমরা বুঝতে চাই। আর উডস রিয়াকশনে অ্যালকাইল হ্যালাইডটা কি, এটা আমাদেরকে জানতেই হবে,
আর অ্যালকাইল হ্যালাইড জানতে পারলে আমরা মেটালিক হ্যালাইড কি ওটাও জানতে পারবো। এই দুইটা জিনিস যে জানবে না বাবা, সে এটা হাজার মুখস্থ করুক, তার জীবনে কোনো কাজে লাগবে না। হয়তো মুখস্থ করে সে পরীক্ষায় নাম্বার পাইতে পারে, কিন্তু লাইফে তার কোনো কাজে আসবে না এটা। ঠিক আছে, তাহলে আমরা একটু জানতে চাই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্টটা কী জিনিস, আমরা জানতে চাই অ্যালকাইল হ্যালাইডটা কী জিনিস, অ্যাট দ্য সেম টাইম আমরা জানতে চাই মেটালিক হ্যালাইডটা কী জিনিস। আমরা যদি এই জিনিসগুলো আমরা যদি জেনে রাখি, তাহলে এই 5টা রিঅ্যাকশন আমরা খুব দ্রুত আমরা এখনই করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু জেনে আসি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট অর সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড এটা আমরা কিভাবে পাবো। সো সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট এটা আমরা কিভাবে পেতে পারি। নিশ্চয়ই আমার একটা ফ্যাটি অ্যাসিড লাগবে, এই ফ্যাটি অ্যাসিড ছাড়া তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি করা পসিবল না। তাহলে ফ্যাটি অ্যাসিডটা কি আসলে? ফ্যাটি অ্যাসিড হচ্ছে, ফ্যাটি অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ সেটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি। ফ্যাটি অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH, ঠিক আছে। সো এই ফ্যাটি অ্যাসিডের যে ফর্মুলা, এর জেনারেল ফর্মুলা হচ্ছে R বন্ড COOH। এরকম যত কম্পাউন্ড থাকবে সবাই ফ্যাটি অ্যাসিড। আর আর এর যে পরিচয় সেটা আমি তোমাদের আগেই বলেছি, আর হচ্ছে অ্যালকাইল রেডিকেল। আর কি? অ্যালকাইল রেডিকেল। তো অ্যালকাইল রেডিকেলগুলোর নামও আমরা অলরেডি জানি, যেমন CH3 এটা হচ্ছে মিথাইল, ঠিক আছে, এটাকেও আর দিয়ে ডিনোট করব। C2H5 এটাও কি অ্যালকাইল রেডিকেল, এর নাম হচ্ছে ইথাইল, ঠিক আছে। তারপরে C3H7 এটাও কি অ্যালকাইল রেডিকেল, যার নাম হচ্ছে কি প্রোপাইল। তারপরে C4H9 এটাও কি অ্যালকাইল রেডিকেল, এর নাম হচ্ছে কি বিউটাইল। তারপরে C5H11 এটাও কি অ্যালকাইল রেডিকেল, যার নাম হচ্ছে পেন্টাইল। তাহলে এই অ্যালকাইল রেডিকেলগুলো, এগুলোর নাম আমাদের জানা, এবং অ্যালকাইল রেডিকেলের যে জেনারেল ফর্মুলা সেটাও আমাদের জানা। কিভাবে এগুলো আসলো? CnH2n+1, যখন n=1 বসিয়েছি তখন মিথাইল পেয়েছি, n= যখন এখানটায় 2 বসাবো তখন ইথাইল পাবো, n= যখন এখানটায় 3 পাবো তখন কি প্রোপাইল পাবো, n=4 পেলে আমরা বিউটাইল পাবো, n=5 লিখলে আমরা পেন্টাইল পাবো। এই এখন তাহলে একটা ফ্যাটি অ্যাসিড লিখে ফেলি। ধরো যে আমি এই ভেরি ফার্স্ট ভেরি ফার্স্ট অ্যালকাইল রেডিকেল দিয়ে একটা ফ্যাটি অ্যাসিড লিখে ফেলে, তার মানে আর এর জায়গাটা আমি এই অ্যালকাইল রেডিকেলটাকে দিচ্ছি CH3, আর মানেই অ্যালকাইল রেডিকেল। সো CH3 অ্যালকাইল রেডিকেল, ফার্স্ট অ্যালকাইল রেডিকেল। তাহলে এইটা হচ্ছে আমার কি এই একটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেল। নাম কি এটার? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। সো অ্যাসিটালডিহাইড, এটার নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটালডিহাইড, সরি অ্যাসিটালডিহাইড কেন বলতেছি, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ইথানোয়িক অ্যাসিড বলতে পারি, এটা অ্যাসিটিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। সো এই যে অ্যালকাইল রেডিকেল দিয়ে যেসব কম্পাউন্ডগুলো ফর্মড হয়, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা এই নেমিংগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। আজকে আমরা এই প্রিপারেশনটাই শুধু জানার জন্য যেসব জিনিস লাগছে সেসব জিনিসই একটু দেখে যাচ্ছি, কারণ এই টপিকসগুলো অনেক বড় বাবা, ঠিক আছে। সো একটু সময় নিয়ে ধীরে সুস্থে করাটা ভালো। খুব তাড়াতাড়ি গেলে আবার এই রিভিশনের মিনিংটা থাকবে না আর কি, ঠিক আছে। রিভিশনের যে একটা মিনিং থাকে সেই মিনিংটা থেকে আমরা দূরে সরে যাব তখন। তাহলে এই ইথানোয়িক অ্যাসিড কেন, এটা তো অনেকে বলবে যে স্যার এটা তো মিথানোয়িক অ্যাসিড হওয়ার কথা, কিন্তু না, এটা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। কেন এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আবার একটা এক্সপ্লেন করব, অলরেডি তোমরা অনেকে জানোই ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এই ইথানোয়িক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড আমরা লিখে ফেললাম। এর কি লাগবে? সোডিয়াম সল্ট তৈরি করতে হবে। তাহলে সোডিয়াম সল্ট যদি তৈরি করতে চাই, তাহলে যে কোনো ফ্যাটি অ্যাসিড, এই যে কোনো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এর সাথে যদি এই কস্টিক সোডা মিশায় দেওয়া হয়, ঠিক আছে, বা কস্টিক পটাশ মিশালেও হবে, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দিতাম তাহলেও হবে, ঠিক আছে।
তাহলে ফ্যাটি অ্যাসিডের অবশ্য তখন পটাশিয়াম সল্ট হয়ে যায়, কিন্তু আমাদের লাগবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট পেতে গেলে এই কস্টিক সোডা ছাড়া অন্য কোনো উপায় নেই। তো তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে চোখ বন্ধ করে দিয়ে দিবা এখানটা। সো যখন রিয়াকশন করবে তখনই দেখো এই ফ্যাটি অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে বাবা, এই মানে এটাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ। এই কার্বক্সিল গ্রুপের যে হাইড্রোজেনটা, এটা এই সোডিয়াম দিয়ে রিপ্লেসড হবে। কারণ সোডিয়ামেরও ভ্যালেন্সি 1, হাইড্রোজেনের ভ্যালেন্সিও 1। তাহলে এই হাইড্রোজেনের জায়গাটা সোডিয়াম নিবে, আর হাইড্রোজেন এই সোডিয়ামের জায়গাটাতে চলে আসবে। ঠিক আছে? এবং এতে করেই যা হওয়ার তা হয়ে যাবে। এই হাইড্রোজেন পরে এই হাইড্রক্সিল এর সাথে অ্যাডেড আপ হবে। এই দুইটা যখন অ্যাডেড আপ হবে তখন এখানটা ওয়াটার তৈরি হবে। আর এটা দেখো CH3COO ঠিক আছে, এখানটায় কোনো চেঞ্জ আসে নাই। হাইড্রোজেনের জায়গাটাকে নিচ্ছে সোডিয়াম। তাহলে এই ফ্যাটি অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা এর সাথে যখন রিয়াকশনে যায়, এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি কস্টিক সোডা, এর সাথে যখনই রিয়াকশনে যাবে তখন যে সল্টটা তৈরি হবে, এটা কিন্তু একটা সল্ট। এই সল্টটার নাম আমরা দিব সোডিয়াম সল্ট, কারণ যেহেতু সোডিয়াম আছে, মেটালিক পার্টটা হচ্ছে সোডিয়াম, তাহলে এই সল্টটার নাম হচ্ছে সোডিয়াম সল্ট অফ হোয়াট? কোনখান থেকে আসলো এই সোডিয়াম সল্টটা? ফ্যাটি অ্যাসিড থেকে এসছে, তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট কি, এটা আমরা অলরেডি দেখেছি। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট আমাদের দেখা হয়ে গেল। আমরা এখন আরও দুইটা যে টপিকস ছিল, যেমন অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড মেটালিক হ্যালাইড, এই দুইটা টপিকস আমরা একটু দেখতে চাই। অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড মেটালিক হ্যালাইড, এই দুইটা জিনিসও আমরা এখনই দেখে ফেলব। অ্যালকাইল হ্যালাইড আর মেটালিক হ্যালাইড। মেটালিক হ্যালাইড এগুলো কি জিনিস আমরা একটু দেখে আসতে চাই, যে কিভাবে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হচ্ছে, ঠিক আছে, কিভাবে মেটালিক হ্যালাইডটা তৈরি হয় সেটা আমরা একটু দেখতে চাই। মানে অত মানে অ্যালকাইল হ্যালাইড নেক্সট ক্লাসে আমরা মেইনলি ভালো মতো বুঝবো, আজকে জাস্ট একটু আমরা দেখে আসতে চাই যে জিনিসটা কি আসলে, যাতে করে আমরা রিয়াকশনগুলো বুঝতে পারি যে অ্যালকাইল হ্যালাইডটা কি বা মেটালিক হ্যালাইডটা কি। ঠিক আছে? সো এই যখনই কোনো অ্যালকিনের সাথে কোনো হ্যালোজেন যখন রিয়্যাক্ট করে, আমি কি বলেছি, যখন অ্যালকিনের সাথে হ্যালোজেন রিয়্যাক্ট করবে, আর অ্যালকিন কি তোমরা তো খুব ভালো মতো জানো। এই অ্যালকিন এর সাথে হ্যালোজেন, অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n। মানে এই ধরনের কম্পাউন্ডগুলোর সাথে হ্যালোজেন কারা? এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, জাহান্নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যালোজেন। তাহলে অ্যালকিনের সাথে হ্যালোজেন যখনই রিয়্যাক্ট করে তখনই কি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তো আমরা এই মেটালিক হ্যালাইডও দেখেছি ওখানটায়। তাহলে মেটালের সাথে যখন হ্যালোজেন, ঠিক আছে, একটু লিখে রাখি, মেটাল প্লাস হ্যালোজেন। তো মেটালের সাথে যখন হ্যালোজেন রিয়্যাক্ট করে তখন যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? মেটালিক হ্যালাইড। তাহলে মেটালগুলো কি কি? মেটালগুলো হতে পারে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যালোজেন কি ভাই? হ্যালোজেনগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, জাহান্নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যালোজেন। তাহলে এই যে অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে, অ্যান্ড মেটালের সাথে হ্যালোজেন কি তৈরি করবে? মেটালিক হ্যালাইড তৈরি করবে। তো তাহলে আমরা ওই যে অ্যালকাইল হ্যালাইড আর মেটালিক হ্যালাইড, ঠিক আছে। নাফিস তুমি লিখেছো স্যার এই রিয়াকশনটা অ্যাসিড থেকে অ্যালকিনে নেওয়া রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ঠিক আছে। আমরা অ্যালকেন থেকে যেরকম ফ্যাটি অ্যাসিড পাই, আবার ফ্যাটি অ্যাসিড থেকে আবার অ্যালকেন পেতে পারি, ঠিক আছে, ওই রিয়াকশনটা, সেই আমাদের ফেমাস রিয়াকশন, ওই রিয়াকশনটা।
সো দেখতে থাকো বাবা, রিভিশন যখন করতেছি প্রতিটা ব্যাপারই আবার চোখের সামনে আসবে, তখন আবার ভালো লাগবে যে এইটা তো আগে পড়ছি, হ্যাঁ এটা তো এরকম, ঠিক আছে, এগুলো জানতে তখন ভালো লাগে। তাহলে এই অ্যালকিন, যেমন আমি একটা অ্যালকিন লিখে ফেললাম, যেমন ধরো যে C4H8 বিউটিন, ঠিক আছে, এর সাথে আমি ধরো যে ক্লোরিন রিয়্যাক্ট করাতে চাই। ক্লোরিন তো আর অ্যাটমিক ক্লোরিন তো আর রিয়্যাক্ট করবে না, ক্লোরিন রিয়্যাক্ট করলে কি ক্লোরিন গ্যাস হিসাবে রিয়্যাক্ট করবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি তৈরি হতে পারে, এই ক্লোরিন গ্যাসটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, মানে দুইটা ক্লোরিন অ্যাটম মিলেই এই ক্লোরিন গ্যাস, ঠিক আছে, একটু ভেঙে ভেঙে দিলাম। তাহলে কি হবে এখানটায়, এখানটায় কয়টা হাইড্রোজেন আছে, 8 হাইড্রোজেন, তার ভিতরে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে কি করবে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। তার মানে এই 8 হাইড্রোজেনকে আমি একটু এইভাবে ভেঙে লিখি যে C4H7, আর এই এইচটাকে একটু ব্র্যাকেটে রাখি, তাহলে এই ক্লোরিনটা এই হাইড্রোজেনটাকে কি করবে, রিপ্লেস করবে। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে, এই হাইড্রোজেনটা বেচারা ওই ক্লোরিনের কাছে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেন আর ওই ক্লোরিন মিলে এখানটায় HCl তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই ক্লোরিনটা এই হাইড্রোজেনের জায়গাটা নিবে এবং C4H7 এর সাথে সে মিলেমিশে থাকবে, C4H7Cl। সো এটা কিন্তু একটা কি অ্যালকাইল হ্যালাইড হয়ে গেছে, কারণ C4, ঠিক আছে, C4H, না এখানে তো একটা জিনিস মনে হয় কি ভুল হচ্ছে, C4, সো তাহলে এখানে HCl দিতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোজেন হ্যালাইড দিতে হবে, সরি। সো শুধু হ্যালোজেন না, এখানে হাইড্রোজেন হ্যালাইড, আচ্ছা ওখানে কিছু লিখলাম না, এখানে HCl দিয়ে দিলাম। আচ্ছা এই রিয়াকশনটাকে আমি একটু ভালো মতো লিখি, এটা ক্লোরিন গ্যাস না বাবা, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, নাহলে তো মিলছে না, ঠিক আছে। সো একটা তো ভুল হচ্ছে এখানে। তাহলে অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিনকে নিলাম এই C4H8, সাথে হাইড্রোজেন হ্যালাইড, মানে হাইড্রোজেন হ্যালাইড বলা হয় এগুলোকে। হাইড্রোজেন হ্যালাইডটা কি জিনিস এটা একটু লিখে দিই, এই যে হাইড্রোজেন হ্যালাইড। এই হাইড্রোজেন হ্যালাইডটা কিভাবে তৈরি হয়েছে, হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, এই হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড। তাহলে এই হাইড্রোজেন তো হাইড্রোজেনই বাবা, ঠিক আছে, আর হ্যালোজেন কী রকম, যেমন তুমি যদি এখানটায় হাইড্রোজেন গ্যাস নাও, তাহলে এই হ্যালোজেন গ্যাস নিলা, ঠিক আছে, দুইটা গ্যাস মিক্সড আপ করলে দেখবা যে এই টুয়াইস HCl তৈরি হয়েছে। তাহলে হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন মিলে যেটা তৈরি হলো সেটা হাইড্রোজেন হ্যালাইড। তুমি এখানটায় H2 নাও, এখানটায় ফ্লোরিন গ্যাস নাও, তাহলে টুয়াইস HF তৈরি হবে। অথবা তুমি অ্যাটমিক রিয়াকশনও করতে পারো, জাস্ট হাইড্রোজেনের অ্যাটম আর আয়োডিনের অ্যাটম, হাইড্রোজেন হ্যালাইড। তাহলে হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন রিয়াক্ট করে সবসময় যে কম্পাউন্ডটা তৈরি করে সেটাকে বলা হয় হাইড্রোজেন হ্যালাইড। সো এখানে শুধু হ্যালোজেন নিব না আমরা, এখানটায় আসলে হাইড্রোজেন হ্যালাইড নেব। কি নিব বাবা এখানটায়, হাইড্রোজেন হ্যালাইড। সো এখানটায় HCl নিতে পারি, HF নিতে পারি, বা HI নিতে পারি, ঠিক আছে, যে কোনো একটা। সো যদি নিই তাহলে কি হবে, তাহলে দেখো মেইনলি আমাদের যেটা এখানটায় তৈরি হবে সেটা হচ্ছে এই ক্লোরিনটা এখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। সো এটাকে আমি একটু এইভাবে লিখলাম, C4H, পুরাটাই অ্যাড হয়ে যাবে আসলে, মানে কি এইখানটায় ক্লোরিন আসবে, ঠিক আছে, আর হাইড্রোজেন এখানে 8 ছিল, আর ওখানটায় কয়টা 1, তাহলে এইখানটায় আরেকটা হাইড্রোজেন আসতেছে আর একটা ক্লোরিনও আসতেছে। সো পুরোটাই যদি অ্যাড হয়ে যায় তাহলে কি হয় দেখো বাবা, তাহলে হয় এখানটায় C4, এই H8, আর এইখানটায় এই 1H, সো H9Cl। সো এটার একেবারে পুরোটাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, C4H9Cl এরকম একটা কম্পাউন্ড পাবো। তো এটাকে দেখো, এটা কিন্তু একটা অ্যালকাইল রেডিকেল। এটা অ্যালকাইল রেডিকেল কেন, এটা CnH2n+1 এই ফর্মুলাটা, এই জেনারেল ফর্মুলাটাকে কি সাপোর্ট করে। যেমন
যতগুলো কার্বন তার ডাবলের চাইতে একটা বেশি হাইড্রোজেন, তাহলে কার্বন 4 এর ডাবল হচ্ছে 8, ওর চাইতে একটা বেশি হাইড্রোজেন। স্যার রিপ্লেস করবে না, না এখানটায় রিপ্লেস করবে না বাবা, এখানটায় রিপ্লেস করবে না, ঠিক আছে। এখানটায় যদি ক্লোরিন গ্যাস হতো তখন রিপ্লেস করতো, এই যেমন আমি আগে যেমন হ্যাঁ অ্যাড হয়ে যাবে। সো আগে যেরকম ক্লোরিন গ্যাস লিখেছিলাম বাবা, তখন কিন্তু এই রিপ্লেসটা হতো আর কি। শুধু ক্লোরিন গ্যাস হলে রিপ্লেসমেন্ট হবেই, মনে রাখবা, শুধু ক্লোরিন গ্যাস হলে রিপ্লেসমেন্ট হবেই, কিন্তু যখন হাইড্রোজেন হ্যালাইডের সাথে রিয়াকশন হবে টোটালটাই অ্যাড হয়ে যাবে। সো একটু মনে রাখবা এটা এভাবে, টোটাল অ্যাডিশন, এইখানটায় টোটালি অ্যাড হয়ে যাবে, তাহলে এটা একটা টোটাল অ্যাডিশন রিয়াকশন। সো সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা কম্পাউন্ড পাবো, ঠিক আছে। তুমি এখানটায় অন্য যে কোনো অ্যালকিন ইউজ করতে পারো, দেখবা একই রকম ফেনোমেনা। আমি আরেকটা অ্যালকিন ইউজ করি, যেমন ধরো যে এখানটায় C5H10 বা C2H4 ইউজ করি, C2H4, এটা তো বুঝতে অনেক সহজ লাগে। এর সাথে ধরো যে হাইড্রোজেন হ্যালাইড, ধরো যে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাড হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে এইখানটায় হাইড্রোজেন 4টা আছে, এই হাইড্রোজেন সহ 5টা হাইড্রোজেন C2H5, আর এই হ্যালোজেনটা তার সাথে থাকলো, তাহলে এটা কি অ্যালকাইল হ্যালাইড হয়ে গেছে। তাহলে অ্যালকাইল হ্যালাইড ফরমেশনের সময় যে একেবারে পুরোটাই অ্যাড হয়ে যাবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। আর যদি এইখানটায় এই হাইড্রোজেন হ্যালাইড না থেকে শুধু ক্লোরিন থাকতো, তখন আমরা রিপ্লেসমেন্টের একটা চিন্তা ভাবনা করতাম, কিন্তু এইখানটায় কখনোই শুধু হ্যালোজেনগুলো রিয়্যাক্ট করতে আসবে না, এখানটায় রিয়্যাক্ট করতে আসবে কি হাইড্রোজেন হ্যালাইড, কারণ শুধু হ্যালোজেন রিয়্যাক্ট করলে আমরা ওই অ্যালকাইল হ্যালাইড যেটা আমরা খুঁজতেছি সেটা পাবো না, ঠিক আছে। রিয়াকশন হবে না কেন? রিয়াকশন হবে, অবশ্যই হবে, কিন্তু আমিও তো রিয়াকশন করতে গিয়েছিলাম, তো আমি কি পেয়েছি? আমি HCl পেয়েছি, কিন্তু তারপরে কি আসছে? C4H7Cl, ঠিক আছে, C4H7, ঠিক আছে। সো সেটা আসলে কি কোনো অ্যালকাইল রেডিকেল না, এবং আমি অ্যালকাইল রেডিকেল তো এখানটা পাইনি দেখে আমি ওই জায়গায় কি থেমে গেছি, কারণ আমার অ্যালকাইল তো লাগবে, অ্যালকাইল হ্যালাইড পাওয়ার জন্য অ্যালকাইল লাগবে না, অ্যালকাইলই আমার হয় না। সো আমি ওইখানটা থেমে গেছি, এবং যখন দেখলাম যে হ্যাঁ হাইড্রোজেন থাকলে এখানটায় পুরো অ্যাডিশন করা যাবে, তখন আমি এখানটায় ইনস্টেড অফ ক্লোরিন HCl নিয়ে কাজ করলাম। সো এটা তোমরা একটু মাথায় রাখবা যে এইখানটায় হাইড্রোজেন হ্যালাইড ইনস্টেড অফ ক্লোরিন হাইড্রোজেন হ্যালাইড আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা দেখে আসলাম যে কিভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। আর মেটালিক হ্যালাইড এটা খুব সহজ, জাস্ট মেটালের সাথে হ্যালোজেন, মেটালের সাথে হ্যালোজেন অ্যাড করে দিবা, মেটালিক হ্যালাইড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো মেটালের সাথে হ্যালোজেন। এখন তুমি যদি এইখানটায় তুমি চিন্তা করো, স্যার ক্লোরিনের অ্যাটম না এসে যদি ক্লোরিনের গ্যাস আসে তখন কি করব? সো ক্লোরিনের গ্যাস আসছে, খুব ভালো কথা, প্রোডাক্ট ওই মেটালিক হ্যালাইডই হবে, কিন্তু ব্যালেন্স করতে তো হবে তোমাকে, তাই না? তখন ওই যে টুয়াইস সোডিয়াম দিয়ে দাও, তাহলে টুয়াইস NaCl, সো মেটালিক হ্যালাইড তৈরি হয়ে গেছে। তাহলে মেটাল প্লাস হ্যালোজেন মেটালিক হ্যালাইড, এখানে ডিরেক্ট হ্যালোজেন অ্যাটমিক হ্যালোজেন নিতে পারি আমরা, আবার মলিকিউলার হ্যালোজেনও নিতে পারি, দ্যাট ইজ গ্যাসিয়াস যে হ্যালোজেনগুলো, মানে ক্লোরিন গ্যাস বা ফ্লোরিন গ্যাস, এগুলো নিতে পারি। আর তাদের অ্যাটমিক যে ফরম্যাটটা সেটা নিয়েও আমরা রিয়াকশানে চলে আসতে পারি, কোনো সমস্যা না। অ্যাটমিক ফরম্যাটে রিয়াকশন যতই মলিকিউল নিয়ে আসো না কেন, ওরা ভেঙে আগে অ্যাটমিক ফরম্যাটে যায়, তারপরে রিয়াকশন করে। সো অ্যাটমিক ফরম্যাটে রিয়াকশন দিতে কখনো কনফিউজড হবে না, এটা হচ্ছে মোস্ট, মানে কি বলা যায়, মানে রিয়াল ওয়ে টু শো এনি রিয়াকশন, ঠিক আছে। সো এই ওয়েটা দিতে কখনো কনফিউজড হবে না। তাহলে আমরা দেখলাম মেটালিক হ্যালাইড, তারপরে কি এই আমরা এখানে দেখেছি অ্যালকাইল হ্যালাইড কীভাবে ফর্মড হয় এটা দেখলাম, ঠিক আছে। একটু আগে আমরা দেখেছি কিভাবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হয়। এখন আমরা ওই রিয়াকশানগুলো নিয়ে আমরা একটু কথা বলি, যে আমরা ফার্স্ট যে রিয়াকশানটা দেখিয়েছিলাম, যে অ্যালকিনের সাথে অ্যালকিন প্লাস হাইড্রোজেন in presence of nickel and 180 to 200 degrees Celsius temperature আমরা বলেছি অ্যালকেন পাওয়া যাবে। সো একটা রিয়াকশন আমরা দেখতে চাই। সো ধরো যে C3H6 এটা হচ্ছে একটা অ্যালকিন, এখানটায় আমরা হাইড্রোজেন অ্যাড করতেছি ইন প্রেজেন্স অফ নিকেল 180 to 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো C3H6 নামই হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন, এই রিয়াকশনের নাম কি? হাইড্রোজেন অ্যাডিশন, তার মানে কি হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে
এই আগে ছিল হাইড্রোজেন 6, এখন আরও 2 অ্যাড হচ্ছে, তাহলে এটা হবে C3H8। তাহলে আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম, ডিরেক্ট অ্যালকেন পেয়ে যাচ্ছে। আবার অ্যালকাইনের সাথে অ্যালকিনে যত মোল হাইড্রোজেন অ্যাড করছি তার ডাবল হাইড্রোজেন যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে অ্যালকিনের সাথে যত মোল হাইড্রোজেন অ্যাড করা হয়েছে তার ডাবল মলিকিউলার হাইড্রোজেন আমরা এখানটায় যদি অ্যালকাইনের সাথে অ্যাড করি, সেম প্রসেস যদি আমরা ফলো করি, তারপরেও আমরা কি অ্যালকেন পেয়ে যাব। টেম্পারেচার হতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এখানেও কি অ্যালকেন পেয়ে যাব। সো এই রিয়াকশানটা আমরা একটু দেখে আসি। এই রিয়াকশানও আমরা লিখেছিলাম, তাহলে এই রিয়াকশানটা একটু দেখে আসি। একটা অ্যালকাইন নিই, যেমন ধরো যে ইথাইন নিয়ে নিলাম। এই ইথাইন C2H4 ইথাইন, এটাকে ইথাইনও বলে, আবার আদর করে অ্যাসিটিলিনও বলা হয়। এই ইথাইন আর অ্যাসিটিলিন, তাহলে এই অ্যাসিটিলিন আর ইথাইন এর সাথে কি একটা হাইড্রোজেন হলে হবে? অ্যালকিনের সাথে একটা হাইড্রোজেন গ্যাস হলেই হয়, কিন্তু অ্যালকিনের সাথে যত মোল হাইড্রোজেন গ্যাস লেগেছে তার ডাবল হাইড্রোজেন গ্যাস লাগবে, দ্যাট ইজ টুয়াইস H2 মানে কি আসলে? সো ইথেন C2H2, ঠিক আছে। তাহলে ইথাইনটা হচ্ছে C2H2। এখন ওর সাথে টুয়াইস হাইড্রোজেন যদি আমরা অ্যাড করি, ইন প্রেজেন্স অফ হোয়াট? ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট অ্যান্ড টেম্পারেচার 180 to 200 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা কি একটা অ্যালকেন পাবো। তো সেক্ষেত্রে এই টুয়াইস H2 মানে কি? টুয়াইস H2 মানে হচ্ছে 4টা হাইড্রোজেন। তাহলে 4টা হাইড্রোজেন, এই 2 2s are 4, 2 2s are কত? 4। তাহলে এমনি C2H2 ছিল, এর সাথে আবার 4টা হাইড্রোজেন আমরা অ্যাড করতেছি। তাহলে কয়টা হাইড্রোজেন অ্যাড করতেছি? 4টা। ওই দুইটা করে অ্যাড করো, তাহলে 4টা, তাহলে C2H6 হয়ে যায়। তাহলে এই C2H6 হচ্ছে আমার সেই অ্যালকেনটা। তাহলে প্রথম দুইটা তো দেখলাম। থার্ড ওয়ান আমাদের কি ছিল? যে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর সাথেও কি অ্যালকাইনে যত মোল হাইড্রোজেন গ্যাস ইউজ করছি তার ডাবল মোল হাইড্রোজেন গ্যাস যদি ইউজ করি, দ্যাট ইজ 4H2 যদি এখানটা ইউজ করি, সেম ক্যাটালিস্ট, টেম্পারেচার তোমরা সেম রাখতে পারো অথবা 250 ডিগ্রি সেলসিয়াস লিখে দিতে পারো, মানে টেম্পারেচার একটু বেশি লাগে এখানটায়। সো যদি রিয়াক্ট করে তাহলে মিথেন গ্যাস তৈরি হয়ে যায়, ডিরেক্টলি মিথেন গ্যাস লিখে দিতে পারো। কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, কতগুলো হাইড্রোজেন লাগবে? 4 হাইড্রোজেন। তাহলে মিথেন গ্যাস পাইছি, আর কি পাবা? ঠিক আছে, সো ওয়াটার ব্যাপার তো পাবাই, ঠিক আছে। ওয়াটার ব্যাপার না কি আসবে সেটা এখান থেকে তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। যেমন CH4, এখানে হাইড্রোজেন ছিল কয়টা বাবা? 8 হাইড্রোজেন ছিল, তার ভিতরে 4টা হাইড্রোজেন কাজে লাগছে, ঠিক আছে। আরও 4টা হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে? 4টা হাইড্রোজেন, ঠিক আছে। আর সি তো চলে গেছে এই সিতে। আর অক্সিজেন কয়টা আছে? 2টা অক্সিজেন আছে। তাহলে এই 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, সো H2O মানে কি? ওয়াটার। তাহলে এই 2টা ওয়াটার মলিকিউল তৈরি করতে নিশ্চয়ই 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন লাগে, বুঝতেই পারতেছো। তাহলে 2 মলিকিউল অফ ওয়াটার এখানটা লিখে দাও, 2 মলিকিউল অফ ওয়াটার। তাহলে হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, ঠিক আছে, রিয়াকশন করে একটা অ্যালকেনি তৈরি করে, যেই অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন গ্যাস। এই অ্যালকেনের নাম কি? মিথেন গ্যাস, ঠিক আছে। তো এটা আমাদের জানা হলো। আমরা ফোর্থ যে প্রসেসে, যে অ্যালকেন তৈরি করার যে ফোর্থ প্রসেসটা যেটা আমরা দেখতে চেয়েছি, সেই ফোর্থ প্রসেসটা হচ্ছে কি, আমরা এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট, ঠিক আছে, ওর সাথে কস্টিক সোডা। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট একটু আগে আমরা বের করা শিখেছি, যেমন একটু আগে দেখেছি CH3COO, এটা আমরা তৈরি করেছি, মানে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স আপ করেছে, এই সল্টটা তৈরি হয়েছে। এটাকে আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট বলতে পারি। আর এই সল্টটার স্পেশালি এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, এই সোডিয়াম অ্যাসিটেট। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্টের সাথে আমরা কি বলেছিলাম? যে কস্টিক সোডা, দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি রিয়াক্ট করে, এখানটায় কি ক্যাটালিস্ট লাগবে বাবা? ক্যাটালিস্ট কিন্তু লাগবে। ক্যাটালিস্টটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর অল্প হিট দিলেই হবে। যদি হিট দিই তাহলে কি হবে? এই একটা অ্যালকেন তৈরি হবে যেটা হচ্ছে মিথেন, জাস্ট এই হাইড্রোজেনটা আর এই মিথেন